হ্যালো স্টুডেন্টস, আজ আমরা চলতরিতের সেকেন্ড পার্ট পড়ব। চলতরিত থেকে প্রথম পার্ট আমরা পড়েছিলাম তড়িৎ এবং কুলম্বের সূত্র। আজ আমরা দেখব সেকেন্ড পার্ট, যেখানে আমাদের পড়ানোর বিষয় আজকে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, বিভব পার্থক্য। এগুলো কি বলছে তড়িৎ ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র বলছে যে মনে করো এখানে একটা আধান রাখলাম, পজিটিভ আধান। সেই আধানের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে, যার মধ্যে যদি আমরা অন্য কোনো আধানকে নিয়ে আসি, যার মধ্যে কি করতে হবে, আমরা যদি অন্য কোনো একটা আধানকে মনে করি, এখানে একটা পজিটিভ আধান নিয়ে আসলাম, অন্য কোনো আধানকে নিয়ে আসলে যে আধানটা কি করবে, যে আধানটার উপরে একটা বল ক্রিয়া করবে, যে আধানটার উপরে একটা বল ক্রিয়া করবে, হয় আকর্ষণ বল নেই বিকর্ষণ বল, অর্থাৎ একটা তড়িৎ বল ক্রিয়া করবে, যার উপরে কি করবে, একটা তড়িৎ বল ক্রিয়া করবে। তো যে ক্ষেত্রের মধ্যে এই ঘটনাটা ঘটছে, যে অঞ্চলের মধ্যে ঘটনাটা ঘটছে, তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। আমরা একটু অন্যভাবে জিনিসটা বুঝি। আমার মনে করলাম এখানে আমাদের তড়িৎ কোনো আধান নেই, এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের একটা চুম্বক। যদি একটা আমরা চুম্বক রাখি, সেই চুম্বকের একটা নর্থ পোল, একটা সাউথ পোল আছে, একটা নর্থ পোল, একটা সাউথ পোল আছে। তো একটা কোনো একটা চুম্বক রাখলে একটা নির্দিষ্ট এরিয়া বরাবর সেই চুম্বকের, একটা নির্দিষ্ট এরিয়া বরাবর একটা চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ, তার আকর্ষণ ধর্ম দেখা যায় একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে। যার মধ্যে একটা যদি আমরা প্রেককে নিয়ে আসি, সেই প্রেকটা চুম্বকের দিকে আকর্ষণ, চুম্বকের দ্বারা আকর্ষিত হবে। যে প্রেকটা কি হবে, চুম্বক দ্বারা আকর্ষিত হবে। এবং আমি যদি প্রেকটাকে যদি আমি ধীরে ধীরে সরাতে থাকি পিছন দিকে, তাহলে একটা নির্দিষ্ট এরিয়াতে যাবো আমি, যার পরে গিয়ে এই প্রেকটাকে চুম্বক আর আকর্ষণ করবে না। ঠিক যে এরিয়া পর্যন্ত, মনে করো আমি এই জায়গায় নিয়ে গেলাম প্রেকটাকে, যার ফলে কি হচ্ছে, এই চুম্বকটা এই প্রেকটাকে আর আকর্ষণ করছে না। ঠিক যে সীমানা পর্যন্ত এই চুম্বকটা আকর্ষিত হবে, তাকে আমরা বলবো, মানে যে সীমানার মধ্যে নিয়ে আসলে এই লোহাটা চুম্বক দ্বারা আকর্ষিত হবে, যে সীমানার মধ্যে প্রেকটাকে নিয়ে আসলে চুম্বক দ্বারা সেই প্রেকটা আকর্ষিত হবে, যে অঞ্চলের মধ্যে নিয়ে আসলে আকর্ষিত হবে, তাকে আমরা বলতে পারি চুম্বক ক্ষেত্র। এখন তাকে আমরা কি বলতে পারি, চুম্বক ক্ষেত্র বলতে পারি। এখন বলছে আমরা এই আধানটা এবার সরিয়ে, এবার আমরা এখানে একটা চুম্বককে সরিয়ে চুম্বক ক্ষেত্র বুঝলাম আমরা। চুম্বককে সরিয়ে আমরা কি করবো, সেখানে নিয়ে আসবো একটা আধানকে। সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক আধান। কোন আধান আছে, আমরা একটা পরিবাহীকে যদি নিয়ে আসি, সেই পরিবাহীর এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া বরাবর তার আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম দেখা যায়। অর্থাৎ কি করে বুঝবো সেটা, তাহলে আমাদের আরেকটা আধান, আরেকটা যে কোনো মানের আধানকে যদি আমরা একটা মাইনাস আধানকে নিয়ে আসলাম এর আশেপাশে, তাহলে কি হবে, এই মাইনাস আধানটা চুম্বক দ্বারা, পজিটিভ আধান দ্বারা কি হবে, আকর্ষিত হবে। তোদের যে অঞ্চলের মধ্যে এই ঘটনা ঘটছে, তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। বা এখানে একটা পজিটিভ আধান নিয়ে আসলে সেটা কি করবে, বিকর্ষণ করবে। একে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। যে এই অঞ্চলটা বা এই সীমাটাকে, এই ক্ষেত্রটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে এক কথায় কি বুঝলাম, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা এরিয়া, যার মধ্যে দ্বিতীয় কোনো আধানকে যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হবে, সেটাকে আকর্ষণ করতে পারে অথবা বিকর্ষণ করতে পারে। আকর্ষণ কখন করবে, যদি সমআধান হয় তাহলে আকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে বিকর্ষণ করবে। যে অঞ্চলের মধ্যে কোন আধানকে নিয়ে আসলে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম দেখা যাচ্ছে, তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। আমাদের পরবর্তী টপিক তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব কি বলছে, তড়িৎ বিভব হচ্ছে, আমি ধরলাম যে আমার কাছে এখানে একটা পাত্রে আধান রাখা আছে, সব পজিটিভ আধান মনে করো। এখানে আরেকটা পরিবাহী আছে আমাদের, যার মধ্যে সেখানে পজিটিভ আধান রাখা আছে। এখন বলছে আমরা যদি এই পরিবাহী দুটোকে যেটা তার দিয়ে যুক্ত করে দিই, তাহলে আধানটা এই পরিবাহী থেকে এই পরিবাহী দিকে যাবে না, এই পরিবাহী থেকে এই পরিবাহী দিকে যাবে। আমি ধরলাম এর মধ্যে 100টা আধান আছে আর এর মধ্যে 80টা আধান আছে। তাহলে পরিবাহীর যে আধানটা কি এই পরিবাহী থেকে এই পরিবাহী দিকে যাবে না, এই পরিবাহী থেকে এই পরিবাহী দিকে আসবে। এটা আমাদের যে তড়িতায়িত বস্তু, এমন একটা অবস্থা, যে অবস্থা থেকে আমরা জানতে পারি, তার নাম তড়িৎ বিভব। যেটা আরো ডিটেলস বলা যায় তাহলে কেমন হবে, যেখানে আমাদের একটা উচ্চ জলের লেভেল আছে, এবং আরেকটা আছে কি ছোট জলের স্তরের লেভেল। এই যে এটা এই সমান জল আছে আর এটা এই সমান জল আছে। এখন জলের প্রবাহটা কোন দিক থেকে কোন দিক হবে, এটার মধ্যে জল বেশি পরিমাণে আছে, এটার মধ্যে কম পরিমাণে আছে, তাহলে জলের প্রবাহটা এদিক থেকে এদিক হওয়া উচিত, কিন্তু তা হয় না।
জলের প্রবাহটা এদিক থেকে এদিক বরাবর হয়, কারণ এটা জলের প্রবাহ এদিক থেকে এদিকে যায়। জলের প্রবাহটা কেন এদিক থেকে এদিকে যায়, এর কারণটা ডিপেন্ড করে কার উপরে? জলের পরিমাণের উপরে? মোটামুটি জলের পরিমাণের উপরে নয়, ডিপেন্ড করে হচ্ছে এদের উচ্চতার উপরে। কার উপরে ডিপেন্ড করে? উচ্চতার উপরে। অর্থাৎ যার উচ্চতা বেশি সেই স্থান থেকে যেখানকার উচ্চতা কম সেই স্থানের দিকে জলের প্রবাহটা হয়। একই রকম ভাবে যদি আমরা তাপের ক্ষেত্রে দেখি, একটা বড় বস্তু আছে, এই জায়গাটা উষ্ণ আর এই জায়গাটা কি শীতল, এই জায়গাটা উষ্ণ আর এই জায়গাটা শীতল। তো কি হচ্ছে, আমাদের তাপের প্রবাহটা এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে। আমরা জানি তাপের প্রবাহটা উষ্ণ থেকে শীতলের দিকে যায়, উষ্ণ থেকে শীতলের দিকে যায় তাপের প্রবাহটা। এটা ডিপেন্ড করে কার উপরে? ডিপেন্ড করে কিন্তু তাপমাত্রার উপরে, ডিপেন্ড করে তাপমাত্রা বা উষ্ণতার উপরে। তাপের প্রবাহটা এদিক থেকে এদিকে যাবে। আমরা সবাই জানি তাপের প্রবাহটা তাপমাত্রার উপর ডিপেন্ড করছে, কেন? তো এখানে তাপমাত্রার উপরে ডিপেন্ড করছে। একই রকম ভাবে বলছে যে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা ডিপেন্ড করে একটা পরিবাহী থেকে আর একটা পরিবাহীতে যদি সংযুক্ত করা যায় তাহলে আধানের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে। এটা বলছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। কি উচ্চ বিভব আর কি নিম্ন বিভব, এর জন্য আগে জানতে হবে বিভব জিনিসটা কি। এর জন্য আগে জানতে হবে বিভব জিনিসটা কি। অর্থাৎ এক কথায় বিভবের উপর ডিপেন্ড করবে যে তড়িতের আধানের যে প্রবাহটা বা তড়িতের যে প্রবাহটা কোন দিকে কোন দিকে হচ্ছে, এটা আধানের উপরে ডিপেন্ড করে। আধানের প্রবাহটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে প্রবাহের চেয়ে কোন প্রবাহের বিভব বেশি, কোন প্রবাহের বিভবটা কম। তাহলে ডিপেন্ড করছে কার উপরে? বিভবের উপরে। তাহলে বিভব জিনিসটা যদি একটা কথাই বলি আমরা, কি জিনিস বলছি? তড়িৎ বিভব হলো তড়িৎ বস্তুর এমন একটা অবস্থা যার থেকে আমরা এটা বুঝতে পারবো যে আধানের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাবে। কি বললো? বলছে তড়িৎ বিভব হলো তড়িৎ বস্তুর এমন একটা স্টেট, এমন একটা অবস্থা যা থেকে এটা বোঝা যাবে যে আধানের প্রবাহটা কোন পরিবাহী থেকে কোন পরিবাহীর দিকে যাবে, কোন পরিবাহী থেকে কোন পরিবাহীর দিকে যাবে। এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা থেকে আমরা বুঝতে পারি যে বিভব হচ্ছে এমন একটা তড়িৎ বস্তু, কোন তড়িৎ বস্তুর একটা অবস্থা জাস্ট। তো এর প্রবাহের সংজ্ঞাটা কেমন ভাবে পেতে পারি আমরা? চলো দেখা যাক। বলছে একটা আধান নাও এবং তার চারপাশে তড়িৎ ক্ষেত্র অঙ্কন করো। একটা আধান নাও, তার পাশে একটা তড়িৎ ক্ষেত্র অঙ্কন করো। এবার বলছে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে, তড়িৎ ক্ষেত্র আগে বলেছিলাম এটা তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, মনে করো এই বিন্দুতে আনতে চাইছি, কোন একটা বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কি করতে হয়, কার্য করতে হয়। অবশ্যই কি করতে হয়? যে পরিমাণে কার্য করতে হয় বা ডব্লু ওয়ার্ক করতে হয়, যে পরিমাণে আমাদের কার্য করতে হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব। কি বললাম তাহলে? বলছি অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক মানে একক মানে এক আর ধনাত্মক মানে পজিটিভ, তাই বলছি এটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয়, কি করতে হয়? যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব। তাহলে কি বললাম? অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ ডব্লু মানে কার্য করতে হয় তাকে আমরা বলছি বিভব। তাহলে বলছে আমরা অসীম দূরত্ব থেকে আমরা কি করবো? আমরা একক ধনাত্মক আধানকে আমরা কি পরিমাণ আধানকে নিয়ে আসবো। তাহলে আমাদের কতটা কাজ করতে হবে? একক ধনাত্মক আধানকে আনতে গেলে ভি পরিমাণ কাজ করতে হয়। তাহলে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে গেলে বেশি কাজ করতে হবে। ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে আমাদের বেশি কাজ করতে হবে। ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এই হচ্ছে আমাদের রাশিমালা। ডব্লিউ ইজ ইকুয়াল টু কি পেলাম তাহলে? ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটা আমরা পেলাম রাশিমালা। এখান থেকে যদি ভি এর মানটা বের করি তাহলে ডব্লিউ বাই কিউ হবে। ভি এর মান কি হবে? ডব্লিউ বাই কিউ। এটাই বলছি তড়িৎ বিভব এবং তড়িৎ বিভবের রাশিমালা। কি বললাম তাহলে সংজ্ঞাটা আরেকবার বলি। বলছি অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, একটা জিনিসকে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাবো, কাজ করতে হবে না? অবশ্যই তো কাজ করতে হবে। তাই বলছে যে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে গেলে অসীম দূরত্ব থেকে, কিন্তু অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে গেলে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি হচ্ছে তড়িৎ বিভব। যেখানে ঐকিক নিয়ম করে আমরা এই রাশিটা পেলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, যেখানে যদি কিউ পরিমাণ আধানকে আমরা নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু ভি ইন্টু কিউ গুণ করলে যে পরিমাণ কার্য হবে সেই পরিমাণ কার্য আমাদের এখানে করতে হবে। এখন আমরা যদি এখান থেকে যদি একটু কিউ এর মান এক করে দিই, কিউ এর মান যদি এক করে দিই তাহলে কিন্তু আমরা সে আবার ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি পেয়ে যাচ্ছি। আবার আমরা সেই ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি
পেয়ে যাব। তাহলে কি বললাম তাহলে, যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব কি রাশি, তড়িৎ বিভব সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। এক নম্বর তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। তড়িৎ বিভব কি রাশি? স্কেলার রাশি। খুব ভালো জিনিস, তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি, অর্থাৎ এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। 2 নম্বর বলছে এর একক মাত্রা যদি দেখি আমরা, তাহলে যদি এর একক দেখি তাহলে কৃতকার্যের একক বাই আধানের একক। কৃতকার্য বাই আধান, W/Q মানে কি? কৃতকার্য বাই কি? কৃতকার্য বাই আধান। কি বলছে তাহলে এখানে ভোল্ট বা তড়িৎ বিভব, কি বলছে? কৃতকার্য বাই আধান। এখন যদি কৃতকার্যের একক দিয়ে আমরা এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি, এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? কৃতকার্যের এসআই একক হচ্ছে জুল আর আধানের এসআই একক হচ্ছে কুলম। তো জুল পার কুলম, তাহলে আমরা এসআই একক কি? এসআই একক পেলাম জুল পার কুলম। আর সিজিএস একক যদি আমরা দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি যে কি হবে তাহলে আর্ক পার স্টার্ট কুলম। তাহলে এটা হবে আর্ক পার স্টার্ট কুলম। অনেকে স্টার্ট কুলমকে ইএসইউ আধান বলে, ইএসইউ বললে হবে না, ওখানে কি ইএসইউ আধান বলতে হবে, কিন্তু অবশ্যই ইএসইউ আধান বলতে হবে। তো আধান কথাটা না বললে কিন্তু ওটা ভুল আছে উত্তরটা। তো এখানে আমরা কি বললাম তাহলে জুল পার কুলম, তাহলে আমরা জুল পার 1 জুল বাই 1 কুলম যদি আমরা নিই তাহলে আমরা কি পাই? 1 ভোল্ট পাই। জিনিসটা কেমন একবার বলি। বলছে যদি আমাদের যে বাইরে থেকে অসীম দূরত্ব থেকে যদি আমরা 1 কুলম কোন ধনাত্মক আধানকে, অসীম দূরত্ব থেকে যদি আমরা 1 কুলম কোন ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে চাই, আনতে গেলে যদি আমাদের 1 জুল কাজ করতে হয়, কি বললাম? যদি আমরা অসীম দূরত্ব থেকে যদি আমরা 1 কুলম আধানকে নিয়ে আসতে চাই এবং তার জন্য যদি আমাদের 1 জুল কাজ করতে হয়, তখন তাকে বলবো আমরা সেই পরিমাণ কৃতকার্য, তাকে আমরা বলবো 1 ভোল্ট। তাকে আমরা কি বলবো? 1 ভোল্ট, যেটা হচ্ছে আমাদের এই জুল পার কুলম্বের নাম হচ্ছে ভোল্ট, যেটা জুল পার কুলম্বের নাম হচ্ছে ভোল্ট, আর এর নাম হচ্ছে স্টার্ট ভোল্ট। স্টার্ট ভোল্টটা কি বলছে? বলছে 1 ইএসইউ আধানকে বা 1 স্টার্ট ভোল্ট আধানকে, স্টার্ট কুলম আধানকে, 1 ইএসইউ আধানকে বা 1 স্টার্ট ভোল্ট স্টার্ট কুলম আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যদি আমাদের 1 আর্ক পরিমাণ কাজ করতে হয়, তখন তাকে আমরা বলে দিই 1 স্টার্ট ভোল্ট। তাকে আমরা বলবো 1 স্টার্ট ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম স্টার্ট ভোল্টটা সিজিএস পদ্ধতির একক বিভাবে, আর ভোল্টটা হচ্ছে এসআই পদ্ধতির একক, যেটা হচ্ছে আর একটা নাম হচ্ছে জুল পার কুলম, আর একটা নাম হচ্ছে আর্ক পার স্টার্ট কুলম। তাহলে কিন্তু পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে আমাদের কি আছে? তারপরে আমাদের আছে 3 নম্বরে বলছে যে 1 স্টার্ট ভোল্ট সমান সমান 300 কি হবে? 1 স্টার্ট ভোল্ট সমান সমান 300 ভোল্ট। তাহলে অবশ্যই মনে রাখতে স্টার্ট ভোল্ট কিন্তু সিজিএস ইউনিট, তবুও সেটা বড়। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, স্টার্ট ভোল্ট সিজিএস ইউনিট তবুও তার মানটা কিন্তু বড় হয়। এখানে যদি আমরা কায়দা করে বলি যে 1 ভোল্ট সমান সমান কত হবে? 1 ভোল্ট সমান সমান 1/300 স্টার্ট ভোল্ট। 1/300 স্টার্ট ভোল্ট। 1 ভোল্ট সমান সমান 1/300 স্টার্ট ভোল্ট। 1 ভোল্ট সমান সমান 1/300 স্টার্ট ভোল্ট। এই গেল আমাদের তড়িৎ বিভব। এছাড়াও আমাদের এর মাত্রাটা বের করে দিই। এর মাত্রা হচ্ছে mL²T−3 আচ্ছা, অর্থাৎ এর মাত্রাটা কি করে বের করতে পারি আমরা? এর মাত্রাটা আমরা বের করতে পারি কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা দিলে আমরা কি পাবো? কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা দিলে আমরা দেখি এখানে কি হয়। এটাকে কোথায় করা যেতে পারে? এটাকে আমরা এই সাইডে করে দিচ্ছি। কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা, দেখি কি হয়। কৃতকার্যের মাত্রা কি আছে? কৃতকার্য সমান সমান বিভব সমান সমান কি? বিভব সমান সমান কৃতকার্য বাই আধান। কৃতকার্যের মাত্রা হচ্ছে mL²T−2 বাই হচ্ছে আইটি। সেখান থেকে আসবে কি mL², একটা তলায় একটা টি আছে, উপরে উঠে গেলে T⁻³ হয়ে যাবে I⁻⁻1। তো এটাই গেল হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। কি বললাম তড়িৎ বিভবের মাত্রা? তাহলে তড়িৎ বিভবের মাত্রা হবে mL²T−3 I−1। mL²T−3 I−1, এটা কিন্তু তড়িৎ বিভবের মাত্রা। যদি বইতে লেখা না থাকে তা বইতে লিখে নিতে পারো। এটাকে বলে তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভব সম্পর্কে আরেকটা কথা বলি। তড়িৎ বিভব তাহলে কি বললাম? তড়িৎ বিভব দুটো ভাগ আছে, একটা উচ্চ বিভব, একটা নিম্ন বিভব। একটা নিম্ন বিভব। আধান সবসময়ের জন্য উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আধান সবসময়ের জন্য উচ্চ বিভব মানে কি? অর্থাৎ যার বিভবটা অনেক বেশি, সেই উচ্চ বিভব থেকে আধান সবসময় নিম্ন বিভবের দিকে যাবে, অর্থাৎ যার বিভবটা কম।
অর্থাৎ বেশি বিভব থেকে কম বিভবের দিকে কিন্তু আধানের প্রবাহটা হয়, যার জন্য আমাদের এই বিভবটা করতে হলো। বিভবটা হচ্ছে কি বলেছিলাম তাহলে, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি বিভব। এই সংজ্ঞাটা বিশাল ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা পরীক্ষার জন্য। এই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে দিই, পৃথিবীর বিভব কিন্তু শূন্য ধরা হয়। আমাদের বিভিন্ন ক্যালকুলেশনের সুবিধার্থে ধরা হয় যে পৃথিবী যেহেতু বিশাল বড়, তাকে প্রচুর আধান ধরে রাখতে পারে, এই জন্য পৃথিবীর বিভবটাও কিন্তু শূন্য ধরা হয়। পৃথিবীর বিভবটা কিন্তু শূন্য ধরা হয়। এই পয়েন্টটা এখানে লিখেছি, পৃথিবীর বিভব শূন্য। 4 নম্বর পয়েন্টে লিখেছি পৃথিবীর বিভব শূন্য। পৃথিবীর বিভব শূন্য, বিভব শূন্য। পৃথিবীর বিভব কিন্তু শূন্য হয়। তাহলে আমরা কি বললাম, উচ্চ বিভব মানে কি? উচ্চ বিভব মানে দেখলাম অর্থাৎ পজিটিভ আধানে আহিত কোন একটা পরিবাহী বিভবকে আমরা বলবো উচ্চ বিভব, এবং নেগেটিভ আধান বা ঋণাত্মক আধানে এটা বলা হয় উচ্চ বিভব বলা হয়, এটাকে বলা হয় উচ্চ বিভব। আর এটাকে বলা হচ্ছে নিম্ন বিভব, এটাকে কি বলা হয়? নিম্ন বিভব। সংজ্ঞাটা কি বলছে? বলছে যে কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণে ধনাত্মক আধান যদি উপস্থিত থাকে, কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ধনাত্মক আধান উপস্থিত থাকে, তখন তাকে আমরা বলবো উচ্চ বিভবে আছে। এবং কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ঋণাত্মক আধান উপস্থিত থাকে, তখন তাকে আমরা বলবো নিম্ন বিভবে আছে। তো আমাদের পরের পয়েন্ট বিভব প্রভেদ কি বলছে? আমাদের পরের পয়েন্ট কি বলছে? বিভব প্রভেদ। বিভব প্রভেদ কি বলছে? যে আমরা এবার কাজটা আমাদের আর বাইরে নেই, এবার কাজটা হচ্ছে অসীম দূরত্ব থেকে আনতে হবে না কোন আধানকে। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যের ঘটনা। কি বলছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা আধানকে এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে নিয়ে যেতে হয়, ধরো এটা এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো বলছে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে যদি আমাদের এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হয়, এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে গেলে তো কার্য করতে হবে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমাদের কোন একটা আধানকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে হয়, নিয়ে যেতে গেলে আমাদের যে কার্য করতে হয় তাকে আমরা বলি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। কি বললাম? বলছে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কি করতে হয়? কার্য করতে হয়। যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আচ্ছা, বিভব প্রভেদ বিভব পার্থক্য কিন্তু মধ্যবর্তী পথের উপরে নির্ভর করে না। কোন পথ বরাবর এ থেকে বিতে গেল তার উপর ডিপেন্ড করবে না। কোন পথ বরাবর এ থেকে বিতে গেল তার উপর ডিপেন্ড করে না। তো কি বললাম? যে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে গেলে কোন আধানকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আমি ধরলাম এখানে এই বিন্দুর বিভব হচ্ছে VA আর বি বিন্দুর বিভবটা হচ্ছে VB, এবং ধরেও নিলাম যে আমাদের ভি এর মান আধান এখান থেকে এদিকে যাচ্ছে, তার মানে আমাদের কি হবে? আমাদের বিভব প্রভেদটা কি হবে? তাহলে আমাদের অন্তিম থেকে প্রাথমিক বাদ দিতে হবে, অন্তিম থেকে প্রাথমিক বাদ, অর্থাৎ WB মাইনাস VB মাইনাস VA হবে। মনে করা যাক এই বিন্দুর বিভবটা হচ্ছে VA আর বি বিন্দুর বিভব যদি VB হয়, তাহলে বললাম VB মাইনাস VA। যেখানে কি বললাম? যেখানে VB মাইনাস VA মানে আমরা যেখান থেকে যেখানে যাচ্ছে, অর্থাৎ যে বিন্দুতে যাচ্ছে সেটা আমাদের অন্তিম বিভব। সেই অন্তিম বিভব থেকে প্রাথমিক বিভবটা বাদ দিলাম, দিলে আমরা যেটা পাবো সেটা হলো কৃতকার্য পাবো বাই কি? কৃতকার্য বাই আধান। কৃতকার্য এবি হবে পার কাছে, কারণ আমরা যদি এবি পথ বরাবর গিয়েছি, তাই বলছে যে এই ক্ষেত্রে বলছে যদি এবির মান পজিটিভ কখন হবে? যদি কিনা এখান থেকে ভিবি বড় হয় ভি এর থেকে, তাহলে এবি বলছে ডব্লুর মান কি হবে? পজিটিভ হবে। আর যদি এমনটা হয় ভি এর ছোট, ভিবি ছোট ভি এর থেকে, তাহলে ডব্লিউ এবির মান কি হবে? ডব্লিউ এবির মান হচ্ছে নেগেটিভ হবে। ডব্লিউ এবির মান নেগেটিভ বা ঋণাত্মক হবে। এটা এখানে বলেছে যে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে গেলে আমাদের যে পরিমাণ কার্য করতে হচ্ছে তাকে আমরা বলি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। তাকে আমরা কি বলবো? বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। আর বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক টেককগুলো সবই তড়িৎ বিভবের একক মাত্রা সবার সাথে কিন্তু পুরো মিলে যায়, একই। জাস্ট এখানে তো বিয়োগ ফল, তাই না? এখানে জাস্ট কি করলাম? আমরা বিয়োগ ফল করলাম, দুটো বিভবের বিয়োগ ফল করেছি। তো দুটো বিভবের বিয়োগ ফল কেন হবে? তারা যদি সমজাতীয় না হয়, অবশ্যই তারা সমজাতীয়, তাদের একক মাত্রা সেটাও কিন্তু সেমই থাকবে, সেটাও কিন্তু আলাদা কিছু হবে না। এটা গেল আমাদের কি
তড়িৎ বিভব বা বিভব প্রভেদ যেটা ছিল সেটাই আমাদের এটাই ছিল। দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট। আমরা জানি বিভব প্রভেদের ব্যবহারিক একক কি বললাম, বিভব প্রভেদের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট হয়, বা হচ্ছে আমাদের বিভব প্রভেদের এসআই একক বা ব্যবহারিক একক যেটাই আমরা বলি। ব্যবহারিক একক মানে কি, যে এককটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তার এককটা কি বললাম, তার একক হচ্ছে বললাম ভোল্ট। তো আমাদের প্রশ্ন হচ্ছে 1 ভোল্ট বা 1 ভোল্ট আধান কাকে বলা হচ্ছে। তাহলে আমরা বলবো যে তড়িৎক্ষেত্রের মধ্যে একটা 1 কুলম্ব আধানকে একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল পরিমাণ কার্য করতে হয় তখন তাকে আমরা বলি 1 ভোল্ট। কি বললাম, তড়িৎক্ষেত্রের মধ্যেই একটা বিন্দু থেকে অপর বিন্দুতে কাকে নিয়ে যাবো, 1 কুলম্ব আধানকে নিয়ে যাবো। নিয়ে গেলে যদি আমাদের 1 জুল পরিমাণ কার্য করতে হয়, কতটা কার্য করতে হবে, 1 জুল পরিমাণ কার্য করতে হয়, তখন তাকে আমরা বলি 1 ভোল্ট। তখন তাকে আমরা কি বলবো, 1 ভোল্ট। বিভব প্রভেদ, যেটা হচ্ছে বিভব প্রভেদ, যার একক কিন্তু ব্যবহারিক এবং এসআই একক হচ্ছে ভোল্ট হয়। এবং 1 ভোল্টের সংজ্ঞা কি বলবো, কোনো পরীক্ষায় আসে মাঝে মধ্যেই, বলছে যে একটা বিন্দু অপর বিন্দুতে যদি আমরা 1 কুলম্ব আধানকে নিয়ে যাই তাহলে আমাদের 1 জুল কার্য করতে হয়, এটাকে বলছে 1 ভোল্ট। যদি 1 জুল কার্য করতে হয় তখন তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। ওকে, তো আজ আমাদের পার্ট 2 এর ভিডিও, পার্ট 2 এর তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ আর তড়িৎ ক্ষেত্রটা করলাম। আমরা নেক্সট দিন ইএমআই বা যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল সম্পর্কে আমরা জানবো, আর তড়িৎ প্রবাহ মাত্রা একেবারে করে দেওয়া যাবে। তো আজ এই পর্যন্ত, আমরা নেক্সট ভিডিওতে পরে ডিসকাস করবো।